প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর আর কি তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। লাইভে আসতে চেয়েছিলাম কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে লাইভে আসা আসলে সম্ভব হয়নি, তবে অতি শীঘ্রই ইনশাল্লাহ চলে আসব। তো তোমাদেরই বোঝার সুবিধার্থে বা তোমাদের কথা ভেবেই আমি এই ভিডিওটা স্পেশালি আপলোড করছি। ওকে, আচ্ছা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই। তো আজকে আমরা যেটা পড়তে চাই সেটা হচ্ছে ক্যাপাসিটর। ওকে, ধারক। তো ফার্স্ট স্টার্ট, খেয়াল করো প্লিজ। ধারক, ক্যাপাসিটর। ধারক বলতে জেনারেলি আমরা কি বুঝি বলো তো? যা কোনো কিছু ধারণ করে সেটাই হচ্ছে ধারক, রাইট? তাহলে যা কোনো কিছু ধারণ করে, যে কোনো কিছু ধারণ করে সেটাই হচ্ছে ধারক। তুমি যে পেনটা দিয়ে লেখো, দেখো এই পেনটা কি কালি ধারণ করে আছে, তাই না? দিস ধারক। তারপরে দেখো এই যে বোতল, এই বোতল কি পানি ধারণ করে আছে, আছে না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পানি ধারক, রাইট? তারপরে দেখা যায় কি তাপ ধারণ করে আছে কোনো পাত্র, সেটাকে আমরা কি তাপ ধারণ বলতে পারি। কিন্তু আমরা পড়ছিটা কি বলতো? ইলেকট্রিসিটি, রাইট? অর্থাৎ স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ। তার মানে তড়িৎ ধারণ করবে, মানে এক কথায় চার্জ ধারণ করবে, এমন কে আমরা কি বলবো? এমন কোনো বস্তু বা সিস্টেমকে আমরা ধারক হিসাবে আখ্যায়িত করব, রাইট? তোমরা দেখবা ফ্যান যদি খোলো তখন দেখবা ফ্যানের ক্ষেত্রে কি আমরা একটা ক্যাপাসিটর খুঁজে পাই, তাই না? ক্যাপাসিটর কেমন দেখবা? এই ধরনের একটা ক্যাপাসিটর, এই ধরনের একটা ক্যাপাসিটর আমরা কি করি? ওখানে সংযুক্ত করে দিই। তো এটা হচ্ছে ধারক। এটা সিলিন্ড্রিক্যাল ধারক, দেখো সিলিন্ডার আকৃতির ধারক। এছাড়াও চ্যাপ্টাকার বা বিভিন্ন ক্যাটাগরির ধারক থাকে, ধীরে 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 আমরা দেখব। ওকে, আচ্ছা। তো এখন ঘটনা যেটা, তাহলে ধারকের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা একটু জেনে নিই। তো আমি দেখো তোমাদের সামনে যে ধারকটা হাজির করলাম, এটা তো খুব বড় না। খুব বড় কি? খুব বড় না। তো এর চেয়ে বড় বড় ধারক আছে, যেমন বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে বা আদার্স বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে বিভিন্ন প্রোডাকশনের ক্ষেত্রে সেখানে আমরা কি দেখে থাকি যেটা বড় বড় ধারক ব্যবহার করা হয়। তো আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমাদের আশেপাশে যেগুলো ফ্যানে বলো কিংবা আদার্স কোনো যন্ত্রাংশে, ইলেকট্রনিক যে যন্ত্রাংশগুলো আছে সেখানে আমরা যে ধারকগুলো দেখে থাকি, ক্ষুদ্র ক্ষুদ্র ধারকগুলো দেখে থাকি। ওকে, তাহলে এটা একটা কি যান্ত্রিক ব্যবস্থা, মেকানিক্যাল সিস্টেম, যে সিস্টেমে স্থানটা অনেক কম, তাই না? স্বল্প স্থান, বিভবটা হতে হবে কম, নিম্ন বিভব তৈরি হয় এবং অনেক বেশি, যত বেশি লাভজনক উপায়ে বেশি চার্জ ধারণ করা যায়, তাহলে সেই সিস্টেমটাকে আমরা কি বলি? ধারক। ওকে, তাহলে যে যান্ত্রিক ব্যবস্থা দ্বারা স্বল্প স্থানে নিম্ন বিভবে অধিক চার্জ সংরক্ষণ করা যায়, সেই সিস্টেমকে আমরা কি বলি? ধারক বলি। তো এখন খেয়াল করো, আমরা এই ডেফিনেশনটা লিখে ফেলি। ধারক কি? হ্যাঁ, যে যান্ত্রিক ব্যবস্থা দ্বারা স্বল্প স্থানে নিম্ন বিভবে অধিক সংখ্যক চার্জ সঞ্চিত রাখা যায়, ওই যান্ত্রিক ব্যবস্থার নামই হচ্ছে কি? ধারক। তাকে কি বলে? ধারক, ক্যাপাসিটর বলে। ওকে, এখন ঘটনা যেটা সেটা হচ্ছে এই ধারকটা আসলে ব্যাটারির মতো কি কাজ করে? আমরা তো জানি ব্যাটারিতে চার্জ কি স্টোরেজ অবস্থায় রাখা যায়, তাই না? ব্যাটারিতে চার্জ কি করা যায়? স্টোরেজ অবস্থায় রাখা যায়। ধরে নাও এই ব্যাটারি, ঘড়ির ব্যাটারি বা রিমোটের ব্যাটারি। এই রিমোটের ব্যাটারিতে কি তুমি যদি বের করে নাও চলবে না, কিন্তু যখনই দিচ্ছ তখন কি হচ্ছে? চার্জ সাপ্লাই করে ওইটাতে
কোনো ঘড়িকে বা রিমোটকে চালাতে কি সহায়তা করে, তাই না? তাহলে ধারকটাও কি তাই করে, সেম ক্যাটাগরিতে কাজ করে, এটা তুমি বলতে পারবা সেম ক্যাটাগরিতে, কিন্তু স্বল্প সময়ের জন্য চার্জ ধারণ করে এটা কি করে, গতিশীলতা বজায় রাখে। যেমন ফ্যানকে এটা সাধারণত ওপেন কাজে, মানে বিশেষ করে এটা কি চলমান করার জন্য এই ধারকটা ব্যবহার করা হয়। তার মানে এটা আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে ধারক এবং ব্যাটারি ক্ষেত্রে যে ঘটনাটা, ধারক অতি স্বল্প সময়ের জন্য চার্জকে ধরে রাখে, কিন্তু ব্যাটারি কি করে, দীর্ঘ সময়ের জন্য চার্জকে ধরে রাখে। ওকে, পরে আমরা ধারকের গঠন সম্পর্কে আলোচনা করতে চাই। ওকে, আচ্ছা, ধারকের গঠন। আমরা ইলেকট্রনিক্স যে সার্কিটগুলো দেখে থাকি, ইলেকট্রনিক সার্কিটগুলোর মধ্যে আমরা যে ধারকটা ব্যবহার করি, এক কথায় আমরা যখন বইগুলো দেখব, আমরা তো বাস্তব দেখি না, বইগুলোতে যখন দেখব তখন কি কেমন চিত্র বা কেমন সার্কিটের মধ্যে চিহ্ন দেখলে আমরা বলবো হ্যাঁ এটা ক্যাপাসিটর প্রকাশ করছে, আর ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব প্রকাশ করছে। ওকে, আচ্ছা, ধারকত্ব বিষয়ে আমি পরে আসছি। ধারকের বর্তনী চিত্র। তোমরা বর্তনীর মাঝে দেখতে পাবা যেটা দুইটা পাত, এবং দুইটা পাত কিন্তু সমান। ওকে, একটা ছোট বড় করা যাবে না, ছোট বড় করলে ওটা কিন্তু সমস্যা হবে, কারণ ওটাকে আমরা তখন সেল বলে থাকি, ব্যাটারির একটা অংশ বলে থাকি। এজন্য পাত দুইটা হতে হবে কি সমান। পজিটিভ এবং নেগেটিভ সেখানে তৈরি হবে বিশেষ কন্ডিশনে, কিভাবে হয় সেটা আমি ধীরে 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 আসব, চোখ রাখো। তো এই পাতগুলোকে আমরা এইভাবেও দেখাতে পারি, এটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আসলে এই ধরনের হতে পারে, পজিটিভ নেগেটিভ। ওকে, এই ধরনের হতে পারে। ধারকের গঠন এই ধরনের। এখন ঘটনা যেটা, সেটা হচ্ছে এই যে মিডিল পয়েন্টগুলো দেখছো, এইগুলোতে ডাইইলেকট্রিক মাধ্যম ব্যবহার করা হয়, ডাই ইলেকট্রিক মিডিয়াম ব্যবহার করা হয়। এর মাঝে কি ডাইইলেকট্রিক মিডিয়াম ব্যবহার করা হয়। ওকে, পরাবৈদ্যুতিক ধ্রুব বিশিষ্ট কোনো মাধ্যম এখানে ব্যবহার করা হয়ে থাকে। এখন ফার্স্ট ধারক আবিষ্কার করেছিলেন কে? জার্মানির লিডেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লিডেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যান মোসেনব্রোয়েক। ভ্যান মোসেনব্রোয়েক তিনি এটা 1746 সালে সর্বপ্রথম একটা যান্ত্রিক ব্যবস্থা আবিষ্কার করেন, যেখানে কি চার্জ সংরক্ষণ করা যেত। সেই ধারকটার নাম ছিল হচ্ছে লিডেনজার ধারক। লিডেনজার ধারক অনেক সময় দেখবা কি অ্যাডমিশন টেস্টগুলোতে, স্পেশালি মেডিকেল অ্যাডমিশন টেস্টগুলোতে আসে সর্বপ্রথম তৈরিকৃত ধারকের নাম কি, তখন তোমাকে মনে রাখতে হবে লিডেনজার ধারক। ওকে, আচ্ছা, এখন এই ধারকের মেকানিজমটা আমরা একটা স্থির চিত্র দ্বারা দেখতে চাই। ওকে, চলো দেখি। আমরা দুটি পাত দেখতে পাচ্ছি ক্যাপাসিটর নির্মাণের জন্য। এই দুইটা মেটাল প্লেট নিয়েছি, এর মাঝে রেড যে অংশ, এখানে আমরা বিভিন্ন ডাইইলেকট্রিক মিডিয়াম প্রবেশ করিয়ে দিই এবং ব্যাটারির সংযোগ দিয়ে আমরা চার্জিত করি। এরপর ব্যাটারির কানেকশন অফ হয়ে গেলে এটা ডিসচার্জিং হয় এবং এটা কাজে লাগানো হয় সাময়িক সময়ের জন্য। এবার দেখো ধারক কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে এটা আমরা দেখতে চাই। ওকে,
ক্যাপাসিটর কিভাবে কাজ করে একটা বাস্তব উদাহরণ দ্বারা আমরা দেখতে চাই। একটা পাইপ দিয়ে দেখো পানি পড়ছে, এখন আমরা এটাকে অফ করে দিলাম, পানি পড়া স্টপ হয়ে গেল, আবার অন করেছি, আবার পানি পড়ছে, আবার অফ করেছি, পানি স্টপ হয়ে গেল। এখন আমরা একটা সেফটি ট্যাঙ্কি দিয়েছি, স্টোরেজ ট্যাঙ্ক, এখানে পানি জমা হচ্ছে, নিচের একটা পাইপ দিয়ে পানি পড়ছে, উপরের পাইপ দিয়ে পানি জমা হচ্ছে ট্যাঙ্কে, নিচের পাইপ দিয়ে পড়ছে। উপরের পাইপ অফ করে দিয়েছি, তবুও কিছুটা লেট হচ্ছে দেখো ট্যাঙ্ক শূন্য হতে। আবার পানি পূর্ণ হয়ে গেল, উপরের ট্যাঙ্কটা খুলে দেওয়া, পাইপটা খুলে দেওয়ার ফলে নিচের পাইপ দিয়ে দেখো পানি পড়ছে। এখন স্টপ করে দেওয়া হলো, আবার দেখো কি নিচের পাইপ দিয়ে কন্টিনিউ পানি পড়ছে। এভাবে ক্যাপাসিটরও সার্কিটে কি একই কন্ডিশনে কাজ করে। ব্যাটারির চার্জ যদি না থাকে তবু কিছুটা টাইম নেই। দেখো একটা সার্কিটে সুইচ যখন অন হচ্ছে খুলে যাচ্ছে তখন কি এলইডি জ্বলছে না, যখন অফ হচ্ছে তখন এলইডি জ্বলছে। অন হচ্ছে এলইডি সাদা হয়ে যাচ্ছে, আবার অফ হলে এলইডি জ্বলে উঠছে। ক্যাপাসিটরকে আমরা প্যারালালে সংযোগ দিয়েছি, এখন দেখো সুইচটা অন অফ হলেও এলইডি বাতিটা জ্বলে উঠছে সার্কিটে। কারণটা কি? কারণ হচ্ছে যখন ব্যাটারি দিয়ে সংযোগ দিয়েছিলাম তখন যখন সুইচটা অন হয়ে গেছিল তখন এলইডি বাতি কারেন্ট সাপ্লাই হয়নি, এই জন্য সেটা অফ ছিল। কিন্তু ক্যাপাসিটর দেওয়ার কারণে যতটুকু টাইম ফ্রি থাকে অতটুকু টাইম ক্যাপাসিটর কারেন্ট সাপ্লাই করে দেয়, ফলে এলইডি জ্বলে ওঠে। এভাবেই ক্যাপাসিটর কাজ করে। নেক্সট, এখন আমরা দেখব কিভাবে চার্জিত হয়, অথবা চার্জিং কারেন্ট অ্যান্ড ডিসচার্জিং কারেন্ট, অর্থাৎ ক্যাপাসিটরে কিভাবে চার্জ হয় এবং ডিসচার্জ হয় এটা আমরা দেখতে চাই। ওকে, খেয়াল করো, ধরে নাও এটা একটা পাথ, এটার একটা পাথ, এটা হচ্ছে পি পাথ আর এটা হচ্ছে কিউ পাথ। ওকে, কিভাবে চার্জ হয় কিভাবে ডিসচার্জ হয় এটা আমরা দেখতে চাই। তো এখন ঘটনা বলতো, এই পাতে পজিটিভ নেগেটিভ নিউট্রাল কন্ডিশন, প্রাথমিক অবস্থায় সমান সংখ্যক ধনাত্মক ঋণাত্মক চার্জ থাকে, রাইট? ঠিক এই পাতেও কি পজিটিভ নেগেটিভ সমান সংখ্যক পজিটিভ নেগেটিভ চার্জ বিদ্যমান থাকে। তার মানে প্রাথমিক অবস্থায় দুই পাতই চার্জ নিরপেক্ষ। ওকে, আচ্ছা, এখন যে কন্ডিশন, এর মিডিলে কি থাকে? ডাইইলেকট্রিক মিডিয়াম, ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে। এখন যদি আমরা এই যে ধারককে একটা ব্যাটারির বা আউটার কোনো সোর্সের সাথে যুক্ত করে, একটা ব্যাটারি ধরে নাও পজিটিভ নেগেটিভ, এইভাবে যদি সংযোগ দিই তাহলে কি ঘটনাটা ঘটবে? যখনই সংযোগ দিব তখন যেটা হবে, এই যে আমরা এক্সট্রা সোর্স অ্যাড করেছি, এই এক্সট্রা সোর্সের পজিটিভ প্রান্তের সাথে পি পাতটাকে যখনই যুক্ত করেছি তখন কি করবে জানো? এই পজিটিভ পাতের যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোকে কি করবে? টানবে, ইলেকট্রনগুলোকে টানবে। ইলেকট্রনগুলো এর মধ্য দিয়ে গমন করে ইলেকট্রনগুলো চলে যাবে কিউ পাতে। তার মানে এখানকার ইলেকট্রনগুলো চলে যাচ্ছে একে 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 সব চলে যাচ্ছে। ওকে, কিন্তু ইলেকট্রন যখনই এখানে যায় তখন ইলেকট্রনের আধিক্য বেড়ে যায়, তার মানে ইলেকট্রনের প্রাধান্যটা বেশি, আমি পজিটিভটা আউট করে দিলাম। তার মানে এখানে দেখো ইলেকট্রনের সংখ্যা অনেক অনেক বেশি, রাইট?
এখানে কি প্রোটনের পরিমাণটা বেশি, তাহলে দেখো চার্জিত হয়ে গেছে। এই অবস্থাকে আমরা চার্জিং কারেন্ট বলে থাকি। ওকে, তাহলে যে কন্ডিশনটা হলো, এই কন্ডিশন কি হলো, চার্জিং কারেন্ট সৃষ্টি হলো। এখন দেখো আরো ইলেকট্রন যেতে চায়, কিন্তু এখানে যে ইলেকট্রনের আধিক্য, এত বেশি ইলেকট্রন কি করে, আর জায়গা নেই বলে কি করে, এখানে যে আরেকটা ইলেকট্রন যেতে চায় ওকে রিপালস করে। তার মানে এই ইলেকট্রন এদিকে বল প্রয়োগ করে, এই ইলেকট্রনকে ওইদিক যেতে চায়, পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, তখন এই ইলেকট্রন আর এই পাতে প্রবেশ করতে পারে না। এই অবস্থায় কি হয়, এই যে ধারকটা চার্জিত হয়। এখন তাহলে এই কন্ডিশনে যে ঘটনাটা ঘটবে, এই দুই পাতের মধ্যে দেখো চার্জের ডেনসিটির পার্থক্য হয়ে গেছে, তাই না? এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, তাহলে দুই পাতের মধ্যে বিভব সৃষ্টি হয়, অর্থাৎ বিভব পার্থক্যের সৃষ্টি হয়। দুই পাতের মধ্যে বিভব পার্থক্য আমরা ধরলাম ভি। এবং এই যে আমরা ব্যাটারিটা নিয়েছি, এর ভোল্টেজ হচ্ছে ভি নট। যখন এই ইলেকট্রন আর এই পাতে প্রবেশ করতে পারে না, তার মানে এর মধ্য দিয়ে আর কারেন্ট ফ্লো করে না বা ইলেকট্রন ফ্লো করে না, চার্জিং কন্ডিশন আর যায় না। কোন অবস্থায় যায় না, যখন এই ভি সমান ভি নট হয়ে যায়। তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য আর এই আউটার যে সোর্স ব্যাটারিটা আমরা যুক্ত করেছি, এর বিভব যদি কি হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে আর এখান থেকে কি হবে না, চার্জিং কারেন্ট পাস করবে না। এখন তোমরা খেয়াল করো, ধরে নাও কোনো কারণে, আমি মুছে দিলাম, হ্যাঁ, কোনো কারণে এখন এই ব্যাটারিটাকে সরিয়ে দেওয়া হলো, ব্যাটারিটাকে সরিয়ে দেওয়া হলো, দিয়ে এখানে আমরা একটা বাল্ব যুক্ত করে দিলাম, হ্যাঁ, এটা ধরে নাও বাল্ব দিলাম। যখন বাল্ব দিয়ে দিব তখন কি ঘটনাটা ঘটবে, তখন যেটা হবে সেটা হচ্ছে এই যে ইলেকট্রন তখন দেখতে পাচ্ছ, দেখো দুই প্রান্তে তখন বিভব বৈষম্যের সৃষ্টি হবে। এমত অবস্থায় এই ইলেকট্রনগুলো এখন কিন্তু ধারক কাজ করছে, ক্যাপাসিটরটা কাজ করছে, ইলেকট্রনগুলো তখন এই দিকে আসতে থাকবে, বাল্বের মধ্য দিয়ে গমন করবে এবং বাল্বটাকে প্রজ্বলিত করবে। তার মানে কি, আমরা এখন সোর্স রাখি নাই, দেখো আউটসোর্স রাখি নাই। আউটসোর্স না রাখার কারণে দেখো কিছুটা টাইম কি ইলেকট্রন এই সার্কিটের মধ্য দিয়ে পাস করার ফলে এদিকে ইলেকট্রন যাবে, পাস করার পরে এই বাল্বটা কি হবে, জ্বলতে থাকবে। কিছুক্ষণ চলার পর যখন দেখা যাবে ইলেকট্রনগুলো এখানে গমন করে আবার পূর্বের নিউট্রাল কন্ডিশন তৈরি করে ফেলবে, এখানে পজিটিভ তৈরি হবে, নিউট্রাল কন্ডিশন তৈরি করে ফেলবে, তখন কি বাল্ব জ্বলা স্টপ হয়ে যাবে। ওকে, এখন দেখো আর কি ধারক তখন আর কাজ করবে না, কারণ কি চার্জ তখন ফ্লো করবে না। ওকে, এই যে অবস্থা, এই অবস্থাকে আমরা ডিসচার্জিং বলে থাকি। তাহলে এই বাল্ব যখন বন্ধ হয়ে যাবে জ্বলা, তখন সেই অবস্থাকে আমরা কি বলি, ডিসচার্জিং। তার মানে ডিসচার্জ করে বাল্বটাকে জ্বালিয়েছিল, তারপরে যখন এই কারেন্টটা স্টপ হয়ে যায় তখন এই বাল্ব কি জ্বলা বন্ধ হয়ে যায়। ওকে, আমরা এখন লেখচিত্রের মাধ্যমে দেখাতে পারি, একটু খেয়াল করো। ধরে নাও এদিকে টাইম আই, ফার্স্ট অবস্থায় চার্জিং কন্ডিশনে কি হয়, টাইম যখন বাড়ে তখন চার্জিং কারেন্ট কমতে থাকে। কোনো এক সময় কি হয়ে যায়, চার্জিং কারেন্ট জিরোতে হয়ে যায়, কারণ ভি যখন ভি নটের সমান হয়, ওইদিকে দেখিয়েছি তোমাদের। তাহলে এটা চার্জিং কারেন্ট এর জন্য লেখচিত্র হয়। ওকে, এবার খেয়াল করো ডিসচার্জিং এর জন্য কি হয়, এটা মূল পয়েন্ট। ডিসচার্জিং এর জন্য কি হয়, ডিসচার্জিং এর জন্য আমরা ফার্স্ট অবস্থায় দেখি অনেক বেশি কারেন্ট, কিন্তু যখন সময় যখন বাড়তে থাকে তখন কি দেখো সময় বাড়বে, ধীরে ধীরে কি কারেন্ট কি কমতে থাকে। কোনো এক সময় দেখো কি বাল্ব জ্বলা স্টপ হয়ে যায়, তার মানে এর মধ্যে দিয়ে আর কি কারেন্ট চলে না। তাহলে কোনো এক সময় স্টপ হয়ে যায়, কারেন্ট কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, রাইট। টি এর উপরে I0।
তাহলে এই যে কার্ভ এটা হচ্ছে ডিসচার্জিং কারেন্টের জন্য কার্ভ। ওকে, এইভাবে একটা ডায়োড এইভাবে একটা ক্যাপাসিটর সার্কিটে কাজ করে। ওকে, এখন আমরা একটা এর চিত্র দ্বারা এবং স্থির চিত্র দ্বারা এটা আমরা আরো বেশি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে চাই। ওকে, আচ্ছা চলো দেখি। আমরা একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, জেনারেল অবস্থা ইলেকট্রিক নিউট্রাল কন্ডিশনে থাকে। এখন আমরা একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিয়েছি। পজিটিভ যে পাথ আছে ওখান থেকে একটা ইলেকট্রন, রেড ইলেকট্রনটি রেড দ্বারা চিহ্নিত করা হয়েছে, অপর পাতে গমন করছে। অপর পাতে ইলেকট্রন ডেনসিটি দেখো বেড়ে যাচ্ছে, টোটাল ইলেকট্রন চলে যায়। এখন চার্জিত হয়, টোটালি চার্জিত হচ্ছে। এখন ব্যাটারিটাকে সরিয়ে ফেলে একটা এলইডি বাল্ব দেওয়া হলো। এখন এই এলইডি বাল্বটা জ্বলতে থাকবে। ওকে, তাহলে এখন ডিসচার্জিং কন্ডিশনে এটা চলছে আর কি। এখন আমরা ক্যাপাসিটরের ব্যবহার জানতে চাই। ওকে, ক্যাপাসিটর এর ব্যবহার, কোথায় কোথায় ক্যাপাসিটর ব্যবহার করা হয়? 1 নং, ইলেকট্রনিক বোর্ডে। তোমরা একটু চিত্রে দেখো, সাইডের চিত্রে ইলেকট্রনিক বোর্ডে অনেকগুলো ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। 2 নং, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কোনগুলো? দেখো সাইডের চিত্রে দেখানো হয়েছে। আমরা যে বাসা বাড়িতে পানি তুলি যে এই মোটরগুলো দিয়ে, এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এগুলোতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ওকে, 3 নং, সিলিং ফ্যানকে স্টার্টিং এর কাজে ব্যবহৃত হয়। তো তোমাদের প্রথমে আমি ক্যাপাসিটর দেখিয়েছিলাম ক্লাসের শুরুতেই, ওই ক্যাপাসিটর সিলিং ফ্যানে লাগানো হয়। ওকে, আচ্ছা নেক্সট, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পাওয়ার ফ্যাক্টরিগুলোতে, পাওয়ার ইমপ্রুভমেন্টের কাজে এগুলো ব্যবহার করা হয়। তাহলে ফ্যাক্টরিগুলোতে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করতে ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্টের কাজে ব্যবহৃত হয়। ফ্যাক্টরিতে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ অনেক ক্যাপাসিটর দেখানো হয়েছে। ওকে, নেক্সট, রেকটিফায়ার সার্কিটে ফিল্টারিং কাজে ব্যবহার করা হয়। ওকে, লাস্ট, এসিকে ডিসিতে রূপান্তরে ক্যাপাসিটর ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমরা ক্যাপাসিটরের ব্যবহার জানলাম। ওকে, এরপরে আমরা ক্যাপাসিটর কিভাবে এসিতে কাজ করে ডিসিতে নয়, এই বিষয়গুলো একটু আমরা জানব। ওকে, আচ্ছা, এখন আমরা ক্যাপাসিটর এসিতে ক্রিয়াশীল বা কাজ করে ডিসিতে নয় কেন,
ব্যাখ্যা করো, অনেক সময় এই ধরনের কোশ্চেনগুলো আসে। অথবা ডিসিকে ব্লক করে দেয় কিন্তু এসিকে ব্লক করে না ক্যাপাসিটর, এটা আমরা জানতে চাই। ওকে, তো খেয়াল করো, তাহলে কোশ্চেনটা আগে আমরা লিখে ফেলি। ক্যাপাসিটর এসিতে কাজ করে, ডিসিতে নয়, কেন? और डीसी के ब्लॉक करे एसी के ব্লক করে না কেন? ব্যাখ্যা করো। তো একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে ডিসি সার্কিটগুলোতে যে ঘটনাটা ঘটে, নন পোলার কন্ডিশন সৃষ্টি হয়, অর্থাৎ পোলার কন্ডিশন সৃষ্টি হয় না। সুতরাং একপাক্ষিক যখন ক্যাপাসিটরে কারেন্ট যেতে থাকে অর্থাৎ চার্জিং কন্ডিশন হয়, এই অবস্থায় কি ডিসি কাজ করে, কিন্তু ডিসচার্জিং এর ক্ষেত্রে ডিসি আর কাজ করে না, সেক্ষেত্রে ব্লক হয়ে পড়ে। কিন্তু এসিতে যেহেতু পোলারাইজেশন সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে চার্জিং এর ক্ষেত্রে অবশ্যই এসির মধ্য দিয়ে কারেন্ট যায়, কিন্তু যখনই কি পোলারাইজেশন কন্ডিশন থাকে, এই থাকার কারণে ডিসচার্জিং এর ক্ষেত্রে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে পোল চেঞ্জ হয়ে যায়, ফলে এখানে এসিতে কার্যকর হয়। সুতরাং এখানে এসিতে ক্রিয়াশীল হয়, ডিসিতে অবশ্যই হয় না। এখন আমরা একটা স্থির ভিডিওর মাধ্যমে আমরা এটা ক্লিয়ার কনসেপ্ট পেতে চাই। ওকে, আচ্ছা, আমরা ক্যাপাসিটরকে যখন ডিসি সোর্সের সাথে লাগিয়ে দিচ্ছি তখন কন্ডিশনটা কি দেখো। প্রথমে আমি কিন্তু এই ঘটনাটা তোমাদের বর্ণনা করেছি, এক প্রান্ত থেকে নেগেটিভ চার্জ ইলেকট্রন ডিসি সোর্সের মধ্য থেকে গমন করবে, অপর প্রান্তে দেখো পজিটিভ চার্জটা কী করবে, রিমুভ করে দিবে। সুতরাং ডিসি সোর্স যদি এভাবে লাগানো হয় সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, কিন্তু ডিসি সোর্সে পোলারিটি থাকে না, অর্থাৎ পোলকে চেঞ্জ করা যায় না, ফলে চার্জগুলো স্থানান্তর ঘটানো অসম্ভব। এই জন্য দেখো ব্লক হয়ে গেছে, আর কোনো কারেন্ট ফ্লো করছে না, কারেন্ট স্টপ হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা এসি সোর্সের সাথে লাগিয়ে দিই তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো, ইলেকট্রনগুলো পজিটিভ পাথ থেকে নেগেটিভ পাথের দিকে ধাবিত হবে, ফলে চার্জ হবে ক্যাপাসিটর, এবং এসি সোর্সে দেখো ক্যাপাসিটর চার্জিত হয়ে গেছে, অর্থাৎ চার্জিং কারেন্ট দ্বারা চার্জিত হলো। এখন আমরা যদি টার্মিনালকে চেঞ্জ করে দিই, অপোজিট কন্ডিশন করে দিই, আবার দেখো কি ঘটনাটা ঘটবে, ইলেকট্রনগুলো এসি সোর্সের মধ্য দিয়ে ঋণাত্মক অপর পাতে যে হাজির হবে, এবং পজিটিভ অর্থাৎ প্রোটনগুলো দেখো কি তাড়িয়ে দিবে, প্রথম প্রোটনগুলো অপর পাতে দিয়ে জমা হবে, অর্থাৎ চার্জ ডেন্সিটি বেড়ে যাবে। সুতরাং এই ঘটনাগুলো ঘটবে। এখন পোলারিটি কন্ডিশনে দেখো পোলকে চেঞ্জ করে দিয়েছি, প্রতিনিয়তই চার্জগুলো স্থানান্তর ঘটছে, ফলে দুই পাতের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বেড়ে যায়। এভাবেই ক্যাপাসিটর এসিতে নয়, এসিতে এবং ডিসিতে ক্রিয়াশীল হয় না, ডিসিকে ব্লক করে দেয়।